জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এন্ড ডি এর জন্য যে মক টেস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে মক টেস্ট নাম্বার 6। অলরেডি আমরা 1 থেকে 5 পর্যন্ত যে মক টেস্ট আছে সেটা এই চ্যানেলটার যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে একদম পরপর সাজানো দেওয়া আছে। সেটা দেখে না থাকলে অবশ্যই প্রথমে সেটা দেখে নিই, তারপরে এই মক টেস্ট নাম্বার 6 অর্থাৎ 6 নম্বরটা দেখবে। ঠিক আছে, সেরা 45টি প্রশ্ন উত্তর খুব সুন্দর করে সাজানো আছে। ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং ভালো লাগলে শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে যে বিভিন্ন প্রকার যে আপার প্রাইমারি আসছে এবং গ্রুপ সি এর জন্য আরো অনেক বেশি ভিডিও আপলোড করা হবে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো প্রথম চলে আসছে আমরা সেকশন 1-এ। তাহলে বলে রাখি যে সেকশন 1-এ প্রথমে থাকবে জিকে। ঠিক আছে, তাহলে এই যে জিকে আছে, এই জিকে এর টোটাল এখানে আছে কত 15টি প্রশ্ন। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে 15টির জিকের মধ্যে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সবই এর মধ্যে থাকবে, জিকেও থাকবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নতে আমরা আসছি। এক্ষেত্রে প্রথম প্রশ্ন, দ্য ফার্স্ট কোয়েশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কনিষ্কের রাজ দরবারের চিকিৎসক কে ছিলেন? তাহলে এই যে সম্রাট কনিষ্ক যেটা আছে, তাহলে এই কনিষ্কের যে রাজ দরবারের চিকিৎসক কে ছিলেন? ঠিক আছে, 4টা অপশন দেওয়া আছে, বসুমিত্র, নাগার্জুন, চরক, পতঞ্জলি। ঠিক আছে, তাহলে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কে? চরক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে চরক। তাহলে এই চরক ছিলেন কনিষ্কের রাজ দরবারের চিকিৎসক এবং আরেকটি তিনি বই লিখেছিলেন, সেই বইটির নাম হচ্ছে কি? চরক সংহিতা। ঠিক আছে, আচ্ছা একটু আগে বলে রাখি যে তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং যেগুলো বলা হবে কমেন্টে অবশ্যই জানাবে এবং প্রত্যেকে জানাবে যে কার কত স্কোর কত হচ্ছে, অর্থাৎ আউট অফ 45টি প্রশ্নের মধ্যে কে কতটা পেরেছো বা স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন। এই দ্বিতীয় প্রশ্ন বলা আছে যে সিন্ধু সভ্যতার নিচের কোন শহরটি একমাত্র দুর্গবিহীন শহর ছিল? অর্থাৎ এই যে দুর্গবিহীন যেটা আছে না, সিটাডেল, অর্থাৎ কোনো সিটাডেল পাওয়া যায়নি, নো সিটাডেল। তাহলে এই যে সিটাডেল কি বা দুর্গ কি, এটা সম্পর্কে সিন্ধু সভ্যতারই একটা ভিডিও হিস্ট্রি প্লে লিস্টে দেওয়া আছে, সেটা দেখে নিলে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো অবশ্যই পারবে। ঠিক আছে, তাছাড়া এমসিকিউ সিরিজ দেওয়া আছে সিন্ধু সভ্যতার উপর, পার্ট 1 পার্ট 2, সেটা দেখে নেবে। ঠিক আছে, ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো লিঙ্ক। ঠিক আছে, তাহলে সিন্ধু সভ্যতার নিচে কোন শহরটি একমাত্র দুর্গবিহীন শহর ছিল? 4টা অপশন, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, চান্হুদারো। তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি? অপশন ডি, চান্হুদারো। সঠিক উত্তর হবে অপশন ডি কি? চান্হুদারো। ঠিক আছে, চান্হুদারো, অপশন ডি। তারপর আস 3 নম্বর, রত্নমালিকা। ঠিক আছে, এই যে বলছে রত্নমালিকা, এই রত্নমালিকা এটা হচ্ছে প্রশ্নোত্তর রত্নমালিকা, এর লেখক কে ছিলেন? তাহলে প্রশ্নোত্তর রত্নমালিকা যেটা আছে এর লেখক ছিলেন, 4টা অপশনের মধ্যে যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে কি? অপশন বি, প্রথম অমুক বর্ষ। এটা স্পেলিংটা একটু দেখে নেবে। ঠিক আছে, অমুক বর্ষ হবে, অমুক বর্ষ। ঠিক আছে, প্রথম অমুক বর্ষ। 4 নম্বর প্রশ্ন আসছে। 4 নম্বর প্রশ্ন বলছে নিচের মধ্যে কে হিন্দুপাদ পাদশাহী নীতি প্রচার করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বারবার পরীক্ষায় আসে যে নিচের মধ্যে কে হিন্দুপাদ পাদশাহী নীতি প্রচার করেন বা প্রচার করেছিলেন। ঠিক আছে, তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কি? পেশোয়া প্রথম বাজিরাও। ঠিক আছে, পেশোয়া প্রথম বাজিরাও। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে যে পেশোয়া শব্দের অর্থ কি। ঠিক আছে, কমেন্টে জানাও যে পেশোয়া শব্দের অর্থ কি। ঠিক আছে, পেশোয়া শব্দের অর্থ কি। তারপরে 5 নম্বর প্রশ্ন বলছে সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? তাহলে বলছে সৌর যে জগৎ আছে, সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমে কোন দুটি গ্রহ আছে যার কোনো উপগ্রহ নেই? ঠিক আছে, তাহলে 4টে অপশন দেওয়া আছে, বুধ ও শুক্র। ঠিক আছে, শুক্র ও মঙ্গল, বুধ ও ইউরেনাস, শুক্র ও নেপচুন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? বুধ ও শুক্র, বুধ ও শুক্র। ঠিক আছে, তাহলে অপশন এ। এরপরে আসছি 6 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে সুবনশ্রী, তাহলে একটা নদীর নাম সুবনশ্রী, এই নদীটি কোন নদীর উপনদী? ঠিক আছে, তাহলে সুবনশ্রী যে নদী আছে এটা কোন নদীর উপনদী? 4টে অপশন আছে, সবরমতী, কাবেরী, ব্রহ্মপুত্র অ্যান্ড তাপ্তি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? ব্রহ্মপুত্র, যেটা আসামে আছে। ঠিক আছে, এই সুবর্ণশ্রী নদী। তাহলে সুবর্ণশ্রী হচ্ছে কি কার উপনদী? না, ব্রহ্মপুত্রের উপনদী। ঠিক আছে, এরপর আসছি 7 নম্বর প্রশ্ন। বলছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মনে রাখবে সার্ভে। ঠিক আছে, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায়? ঠিক আছে, তাহলে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায়? তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল কলকাতা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতায় আছে। ঠিক আছে, তাহলে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর হচ্ছে কলকাতা।
8 নম্বর বলেছে তিলাইয়া বাঁধ, এই যে তিলাইয়া বাঁধ যেটা আছে, তাহলে তিলাইয়া বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? ঠিক আছে, 4টে অপশন আছে, বরাকর, দামোদর, কোনার, কোনোটি নয়। ঠিক আছে, তাহলে এটা যেটা আছে তিলাইয়া বাঁধ, এটা হচ্ছে কোন নদীর ওপর অবস্থিত? সেটা হচ্ছে বরাকর। ঠিক আছে, বরাকর। তাহলে এই যে তিলাইয়া বাঁধ, এটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। মনে রাখবে এটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, আর ডিবিসি যে প্রজেক্ট আছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের যে টোটাল 4টি বাঁধের যে প্রজেক্ট ছিল, তাদের মধ্যে এটি একটি হচ্ছে তিলাইয়া। ঠিক আছে, তাহলে এখানে যে প্রত্যেকটি প্রশ্ন আছে একবারে গ্রুপ সি এন্ড ডি কে টার্গেট করে বানানো হয়েছে, আর অলরেডি আজকে নোটিফিকেশন চলে এসেছে। ঠিক আছে, এই স্যার এই গ্রুপ সি এন্ড ডি এর জন্য, তো তোমরা ভালো করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তাহলে এই যে বলছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, এই ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর, ট্রম্বে, নারোরা, কালপক্কম। ঠিক আছে, তাহলে আমরা জানি সঠিক উত্তর হয়ে যাবে কি? তারাপুর। আমরা জানি সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর। আর এই তারাপুর কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। তারাপুর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন কে বলেছেন ভারত অর্ধ যুক্তরাষ্ট্রীয়? ঠিক আছে, এখানে বলছে যে কে বলেছেন, মানে কার উক্তি যে ভারত অর্ধ যুক্তরাষ্ট্রীয়? তাহলে এই যে কোটেশনটা আছে ভারত অর্ধ যুক্তরাষ্ট্রীয়, এটা কে বলেছেন? 4টি অপশন আছে, হ্যারল্ড লাস্কি, আইভর জেনিংস, লর্ড ব্রাইকে আর সি হোয়ার। তাহলে কে সি হোয়ার, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? কে সি হোয়ার। ঠিক আছে, এই কে সি হোয়ার মন্তব্যটা করেছেন কি? ভারত আধা যুক্তরাষ্ট্রীয় বা অর্ধ যুক্তরাষ্ট্রীয়। এরপর আসছি কোয়েশ্চেন নম্বর 11। এখানে বলা হয়েছে জিরো আওয়ার। তাহলে এই যে জিরো আওয়ার কোন দেশের সংসদীয় ব্যবস্থাপনার অবদান? তাহলে এই যে জিরো আওয়ার যেটা আছে, এটা হচ্ছে কি? ভারত, আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? ভারত। সঠিক উত্তর হয়ে যাবে ভারত। তাহলে এই ভারতেরই অবদান হচ্ছে এটা জিরো আওয়ার। তাহলে এই জিরো আওয়ার কি না, এই জিরো আওয়ারটা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার যেটা আছে, এই তাহলে এই কোয়েশ্চেন আওয়ারের পর এটি জিরো আওয়ার আসে এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। ঠিক আছে, এটা প্রথম যেটা শুরু হয় 1962-তে। ঠিক আছে, 1962 সালে। এরপরে আসছি 12 নম্বর প্রশ্ন। এই 12 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের বিধান উল্লেখ করা হয়েছে? তাহলে এই যে নির্বাচন কমিশনের যে বিধান আছে, এই নির্বাচন কমিশনের বিধানটা ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেলে উল্লেখ করা হয়েছে? 4টে দেওয়া আছে, 320 অর্থাৎ 320, 322, 324, 326। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ধারা 324। ঠিক আছে, 324 এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। এরপরে আসছি 13 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা, তাহলে এই যে অপারেশন বর্গা যেটা আছে, এই অপারেশন বর্গা চালু হয় কবে? ঠিক আছে, অর্থাৎ কোন সালে? তাহলে পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা চালু হয় কবে? 1978। ঠিক আছে, 1978। এরপরে আসছে এখানে যেটা বলা আছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারী শিল্পায়নের সূচনা হয়, অর্থাৎ হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটাকে বলছে। এই ভারী শিল্পায়নের সূচনা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে? পঞ্চবার্ষিকী অর্থাৎ যে 5 ইয়ার প্ল্যান যেটাকে বলছে 5 ইয়ার প্ল্যান। তাহলে কোন 5 ইয়ার প্ল্যানের সময়কালে ভারী শিল্পায়নের সূচনা হয়? 4টে অপশন আছে, প্রথম, তৃতীয়, চতুর্থ আর কি দ্বিতীয়। ঠিক আছে, তাহলে এটা যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ঠিক আছে, আর এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেটা সময়কাল হচ্ছে সেটা হচ্ছে 1956 থেকে 61। 1956 থেকে 61। ঠিক আছে, আর এটি আর একটি নামে পরিচিত, সেটা হচ্ছে মহালানবিশ মডেল নামে পরিচিত। এই সময়কালটা যেটা ছিল এটাকে বলা হয় কি? মহালানবিশ মডেলও বলা হয়। ঠিক আছে, এই সময়কালে যেটা হয়েছিল সেটাকে বলা হয় মহালানবিশ মডেল, কারণ এটা এখানে লিড করেছিলেন কে? প্রশান্ত চন্দ্র মহালানবিশ। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন। চুনা পাথরের রাসায়নিক নাম কি? তাহলে চুনা পাথর যেটা আছে এর রাসায়নিক নাম কি? 4টে অপশন আছে, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফাইড। তাহলে আমরা জানি চুনা পাথর যেটা আছে সেটা কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, এটাকে হচ্ছে কি? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এর পার হয়ে গেলাম আমরা কি? প্রথম পার্ট যেটা হচ্ছে জিকে। ঠিক আছে, এরপরে সেকেন্ড পার্ট আমরা চলে আসছি। সেকেন্ড পার্টে থাকবে ইংলিশ। ঠিক আছে, এখানেও থাকবে টোটাল 15টি প্রশ্ন। তো আমরা দেখি প্রথম প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, চুজ দ্য সিনোনিম অফ ক্যান্ডিড।
তাহলে প্রথমে আমরা দেখেছি যে ক্যান্ডিড, তাহলে আমাদের আগে সব থেকে প্রথম জানতে হবে যে ক্যান্ডিড যেটা আছে এই ক্যান্ডিডের মানে কি। তাহলে এই ক্যান্ডিডের মানে হচ্ছে ওপেন, ওপেন বা ফ্র্যাঙ্ক অর্থাৎ খোলামেলা। ক্যান্ডিড মানে হচ্ছে ওপেন বা ফ্র্যাঙ্ক, ঠিক আছে, খোলামেলা। তাহলে আমাদের এখানে কি জিজ্ঞাসা করেছে? সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, ঠিক আছে, অর্থাৎ একই ধরনের যে মানে সেটাকে বলছে সমার্থক শব্দ। তাহলে ক্যান্ডিড, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি অপশনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সিক্রেট, তাহলে এটা তো ওপেন হবে না, না খোলামেলাও হবে না, ক্লেভারও হবে না, প্রাউডও হবে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্ক। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি ফ্র্যাঙ্ক। তাহলে এই যে ফ্র্যাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেরই সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, ঠিক আছে। এরপরে আসছে 2 নম্বর প্রশ্ন ইংলিশের, চুজ দ্য সিনোনিম অফ বেজারি। তাহলে এই যে বেজারি যেটা আছে এই বেজারি আগে মানেটা জানতে হবে। এটা মানে হচ্ছে আনইউজুয়াল, আনইউজুয়াল মানে যেটা সচরাচর বা ইউজুয়াল নয়। আর একটু যদি বলি তাহলে এটা হয়ে যাবে কি স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ, ঠিক আছে, মানে আনইউজুয়াল না, সেটাকে আমরা স্ট্রেঞ্জ বলি। তাহলে এটার আবার সিমিলার কি হয়ে যাবে, এখানে দেওয়া আছে স্ট্রেঞ্জ, হ্যাঁ, যেটা ইউজুয়াল না, ঠিক আছে। তাহলে অপশন বি। 3 নম্বর, এবার যেটা এসছে সেটা হচ্ছে কি অ্যান্টোনিয়াম, সব থেকে যেটা সেটা হচ্ছে অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীত শব্দ, ঠিক আছে। ডিসক্রিট, তাহলে এই যে ডিসক্রিট আছে আগে ডিসক্রিটের মানে জানতে হবে। তাহলে ডিসক্রিট কি? ডিসক্রিট মানে হচ্ছে কেয়ারফুল অর প্রুডেন্ট ইন ওয়ান স্পিচ, মানে কারো কাজ বা কথা বলার ক্ষেত্রে যে কেয়ারফুল, ঠিক আছে, তাহলে সেই কেয়ারফুলটাকে বোঝানো হচ্ছে। তাহলে কেয়ারফুল, তাহলে আমরা সোজা করে ধরে রাখবো কেয়ারফুল, ঠিক আছে। তাহলে এখানে 4টি অপশনের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি কেয়ারলেস, অপোজিট হয়ে যাবে কি কেয়ারলেস। তাহলে অ্যান্টোনিয়াম অফ ডিসক্রিট কেয়ারলেস, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা দেখবে, প্র্যাকটিস করবে বারবার, একবার না হলে 2বার ভিডিওটা দেখবে। প্রত্যেকটা যেটা এখন সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে সেটা এই যে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলকে মাথায় রেখে পরে বানানো হয়েছে। তো অবশ্যই তোমরা যখন প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে অবশ্যই। তো 4 নম্বর প্রশ্ন চলে আসছি। 4 নম্বর প্রশ্নগুলো আছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ফ্র্যাগাইল। তাহলে এই যে ফ্র্যাগাইল গুলো আছে, ফ্র্যাগাইলের কি দিয়েছে অ্যান্টোনিয়াম। তাহলে ফ্র্যাগাইল মানে হচ্ছে দুর্বল, ঠিক আছে, ফ্র্যাগাইল মানে হচ্ছে দুর্বল, ঠিক আছে। তাহলে এই যে ফ্র্যাগাইল মানে হচ্ছে দুর্বল, তা আমাদের জানতে হবে যেটা দুর্বল মানে হচ্ছে কি ইজিলি ব্রোক হয়ে যাবে, ঠিক আছে, ইজিলি ব্রোক হয়ে যাবে। তাহলে এই যে ফ্র্যাগাইল, ফ্র্যাগাইলের অপোজিট কি হবে? তাহলে স্ট্রং হয়ে যাবে, কারণ দুর্বলের অপোজিট কি হয়ে যাবে? স্ট্রং, শক্তিশালী। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসছি 5 নম্বর প্রশ্ন। এখানে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বাই নেক্সট ইয়ার আই ড্যাশ দিস প্রজেক্ট। তাহলে এখানে যেটা দেওয়া আছে দেখো টার্ম, একটা টাইম দিয়ে দেওয়া আছে, বাই নেক্সট ইয়ার I dash this project. Option A completed, option B have completed, আর option C will have completed, and option D দেওয়া আছে will be completing। তাহলে যেহেতু নেক্সট ইয়ারের কথা বলা হচ্ছে বাই নেক্সট ইয়ার, তার মানে হচ্ছে এটা ফিউচার টেন্সের মধ্যে আসছে, কিন্তু একটা ফিউচার টেন্সের মধ্যে যেটা আছে একটা টাইম পিরিয়ড দেওয়া আছে, ওই টাইমের মধ্যে কমপ্লিট করবে, তার মানে এটা হচ্ছে কি নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করা বোঝাচ্ছে, তার মানে পারফেক্ট আসবে। তাহলে ফিউচার পারফেক্ট কি হবে? উইল হ্যাভ কমপ্লিটেড, ফিউচার পারফেক্ট হয়ে যাবে কি উইল হ্যাভ কমপ্লিটেড, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি অপশন সি, অপশন সি। 6 নম্বর প্রশ্ন থেকে আমরা চলে আসি, আবার এসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সি ড্যাশ দ্য পেশেন্টস চার্ট বিফোর দ্য ডক্টর অ্যারাইভ। এখানে বলেছে সি ড্যাশ দ্য পেশেন্টস চার্ট বিফোর দ্য ডক্টর অ্যারাইভ। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ঘটনার কথা বলা আছে। 4টা অপশন দেওয়া আছে, আপডেটেড, ওয়াজ আপডেটিং, হ্যাড আপডেটেড, এন্ড হ্যাজ আপডেটেড, ঠিক আছে। তাহলে এটা যেটা সঠিক উত্তর কি হবে? তাহলে এখানে আমরা 4টা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি কি হ্যাজ আপডেটেড হবে না, এখানে হবে কি হ্যাড আপডেটেড। এবারে প্রশ্ন আসছে যে হ্যাড আপডেটেড কেন হচ্ছে? কারণ কি আমরা দেখতে পাচ্ছি দুটো ঘটনা আছে। একটা ঘটনা আছে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা আগে ঘটছে, যে সি হ্যাড আপডেটেড দ্য পেশেন্ট চার্ট বিফোর দ্য ডক্টর অ্যারাইভ, মানে ডক্টর অ্যারাইভ হওয়ার আগে সি, অর্থাৎ এখানে নার্সের কথা বলা হচ্ছে, পেশেন্টদের চার্ট, যেটা চার্ট থাকে একটা, সেটা রিপোর্ট কার্ডটা তৈরি করছে। তাহলে ঘটনাটা প্রথমে ঘটছে। তাহলে আমরা জানি যে ফিউচারে পাস্ট পারফেক্ট টেন্সে যে ঘটনাটা আগে ঘটে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, ঠিক আছে, পাস্ট পারফেক্ট। এবং যে ঘটনাটি পরে ঘটে সেটা হয়ে যায় সিম্পল পাস্ট, ঠিক আছে, সিম্পল পাস্ট। মানে পাস্টের মধ্যে যদি দুটো ঘটনার উল্লেখ থাকে এবং একটি ঘটনা যদি আগে ঘটে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর একটি ঘটনা যদি পরে ঘটে তাহলে সেটা হবে কি সিম্পল পাস্ট। এখানে দেখতে পাওয়া যাচ্ছে দ্য ডক্টর অ্যারাইভড সিম্পল পাস্টের মধ্যে আছে, আর এই ঘটনাটি যেহেতু আগে ঘটছে সেই জন্য এটা কোথায় কোন টেন্সে আছে? ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে। এরপর আসছে 7 নম্বর প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ, ঠিক আছে।
এ পার্সন হু ইজ ফন্ড অফ লাক্সারি অ্যান্ড প্লেজার, মানে যে আর কি লাক্সারি অ্যান্ড প্লেজার সম্পর্কে খুব বেশি আগ্রহী তাকে আমরা কি বলি? তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে কি সাইবারাইট। ঠিক আছে, সাইবারাইট। ঠিক আছে, তাহলে অপশন বি, অপশন বি। তারপরে 8 নম্বর প্রশ্ন, আবার ওয়ান ওয়ার্ড, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে যে ভগবানের অস্তিত্বের উপর বিলিভ করে না অর্থাৎ বিশ্বাস করে না তাকে কি বলা হয়? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেওয়া আছে 4টে অপশন, থেইস্ট, অ্যাথিস্ট, অ্যাগনস্টিক, ফিলোসোফার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হয়ে যাবে কি অ্যাথিস্ট। থিস্ট মানে হচ্ছে বিশ্বাসী আর অ্যাথিস্ট মানে হচ্ছে কি অবিশ্বাসী। ঠিক আছে, তাহলে এখানে থিস্ট বিশ্বাসী বলতে ভগবানের অস্তিত্বে বিশ্বাসী, আর এদিকে যেটা আছে অ্যাথিস্ট অর্থাৎ হচ্ছে যে গডের অস্তিত্বে অবিশ্বাসী। এখানে এ যেটা আছে এ, এটা নেগেটিভ প্রিফিক্স হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই যে অ্যাথিস্ট দেওয়া আছে অ্যাথিস্ট, তাহলে এখানে এ যেটা আছে এটা নেগেটিভ প্রিফিক্স হিসেবে কাজ করছে। ঠিক আছে, নেগেটিভ প্রিফিক্স হিসেবে কাজ করছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অ্যাথিস্ট, অপশন বি। অ্যাগনস্টিক কি? আর অ্যাগনস্টিক মানে হচ্ছে এখানে দেওয়া আছে অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক মানে হচ্ছে যে ভগবানের অস্তিত্বের জন্য কোনো সিওরিটি নেই, শিওর নেই। ঠিক আছে, সে হবে কি অ্যাগনস্টিক, মানে ওয়ান হু ইজ নট শিওর ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, তাকে আমরা বলছি অ্যাগনস্টিক। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন চলে আসছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম। তাহলে এখানে বলা আছে যে এই যে ইডিয়মটা দেওয়া আছে এই ইডিয়মটার মানে কি? এখানে বলা আছে হি ইজ নোন ফর ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট, তাহলে এই যে ইডিয়মটা দেওয়া আছে ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট, এটার মানে কি? 4টে অপশন আছে, প্রেজিং আদার্স, স্পিকিং লাউডলি, বোস্টিং অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড প্লেইং মিউজিক। তাহলে এটা হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে বোস্টিং অ্যাবাউট হিমসেলফ, যে নিজের সম্পর্কে খুব বেশি কথা বলে, নিজের প্রশংসা করে, তাকে আমরা বলি ব্লোয়িং হিজ ওন ট্রাম্পেট, এই ইডিয়মটা লাগানো হয়। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি বোস্টিং অ্যাবাউট হিমসেলফ। ঠিক আছে, বোস্টিং অ্যাবাউট হিমসেলফ। 10 নম্বর প্রশ্ন দিকে চলে আসছি, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম। আবার ইডিয়ম আছে, এখানে বলছে সি ব্রোক দ্য আইস উইথ এ জোক, তাহলে এই যে ইডিয়মটা যেটা দেওয়া আছে এখানে ব্রোক দ্য আইস, তাহলে এটা মানে কি উইথ এ জোক বলেছে, তার মানে এটার যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি স্টার্টেড এ কনভার্সন, স্টার্টেড এ কনভার্সন। ঠিক আছে, তাহলে এটার উত্তর হয়ে যাবে কি স্টার্টেড এ কনভার্সন। ঠিক আছে, ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু রিলিভ টেনশন এন্ড স্টার্টেড কনভার্সন, এটাকে বলা হয় কনভারসেশন। ঠিক আছে, তাহলে মানে হচ্ছে কথাবার্তা শুরু করাকে বোঝানো হচ্ছে যে ব্রেক দ্য আইস, অর্থাৎ ব্রোক দ্য আইস বা ব্রেক দ্য আইস যেটা আছে, এই ব্রেক দ্য আইস মানে হচ্ছে কথাবার্তা শুরু করা, যে চুপচাপ অবস্থা থেকে কথাবার্তা শুরু হওয়াকে বলা হয় ব্রেক দ্য আইস। 11 নম্বর আসছে, এখানে স্পট দ্য এরর। ঠিক আছে, অর্থাৎ এই যে 4টা অপশন দেওয়া আছে এ বি, ঠিক আছে, সি ডি, কোন পার্টে ভুল আছে সেটা বার করতে হবে। ঠিক আছে, বলছে ইফ আই ওয়াজ ইউ আই উড অ্যাভয়েড আর্গুইং উইথ দ্য প্রিন্সিপাল। 4 নম্বর অপশনে আছে নো এরর, তাহলে ভুল কোথায় আছে? তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি অপশন এ তে ভুল আছে, ইফ আই ওয়াজ, তাহলে এটা যেটা আছে এটা হচ্ছে হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি স্টেটমেন্ট। তাহলে এই ইমাজিনারি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ওয়াজ আই এর পর ওয়াজ হবে না, এখানে ওয়্যার হবে। তাহলে কি হবে ইফ আই ওয়্যার, সরি ইফ আই ওয়্যার মানে যদি আমি থাকতাম, তাহলে আই উড অ্যাভয়েড, আমি অ্যাভয়েড করতাম কি আর্গুইং উইথ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের সাথে আর্গু করা থেকে। তাহলে এই যে ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল যে সিচুয়েশন আছে এই স্টেটমেন্ট বোঝাতে আই এর পর ওয়াজ হবে না, এক্ষেত্রে কি হয়ে যাবে কি ওয়্যার। ঠিক আছে, এরপর আসছি 12 নম্বর, স্পট দ্য এরর। আবার দেওয়া আছে দ্য কমিটি, অপশন এ ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, অপশন বি অন দ্য প্রপোজড রিফর্মস, সি এন্ড অপশন ডি নো এরর। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 4টে অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি তে ভুল আছে, ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তাহলে এক্ষেত্রে দুটো ভুল আছে, একটা হচ্ছে কি ওয়্যার পার্টে আর একটা হচ্ছে দেয়ার। কারণ কি কমিটি যেটা আছে এটা হচ্ছে কি সিঙ্গুলার কালেকটিভ নাউন, তাহলে এই যে কমিটি যেটা আছে না এই কমিটি হচ্ছে সিঙ্গুলার কালেকটিভ নাউন, সেই জন্য সে সিঙ্গুলার কালেকটিভ নাউন হওয়ার কারণে এটা ওয়্যার হবে না, এটা সিঙ্গুলার ভার্বই হবে, কারণ সিঙ্গুলার কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব নেবে, তাহলে সেটা আসবে ওয়াজ, এবং সিঙ্গুলার প্রোনাউনও নেবে, তাহলে এটা হয়ে যাবে কি ইটস, এটা হয়ে যাবে ইটস। তাহলে দেয়ার এর পরিবর্তে হবে ইটস এন্ড ওয়্যার এর পরিবর্তে হবে ওয়াজ। ঠিক আছে, তাহলে অপশন বি তে ভুল আছে, অপশন বি তে ভুল আছে। এরপর আসছি চেঞ্জ দ্য হর্স। বলা আছে দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ কট ইউ চিটিং, কি বলছে দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ কট ইউ চিটিং। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? তাহলে এই যে 13 নম্বর প্রশ্ন, এটার সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, ইউ হ্যাভ বিন কট চিটিং বাই মি ফর দ্য সেকেন্ড টাইম। ঠিক আছে, ইউ হ্যাভ বিন
caught cheating by me for the second time, তাহলে অপশন এ। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল কি অপশন এ। 14 নম্বর প্রশ্ন দিকে আসছি, চেঞ্জ দ্য ন্যারেশন। তাহলে এই যে ন্যারেশন আছে এটা চেঞ্জ বলছে, দ্য প্রিন্সিপাল সেড টু আস টুডে ইউ উইল গেট ইয়োর ডিপ্লোমাস। এখানে প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল সেড টু আস টুডে ইউ উইল গেট ইয়োর ডিপ্লোমাস। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? তাহলে এই যে 14 নম্বর যে প্রশ্ন আছে এটা সঠিক উত্তর কি হবে? দ্য প্রিন্সিপাল টোল্ড আস দ্যাট অন দ্যাট ডে we would be getting our diplomas. The principal told us that on that day we would be getting our diplomas. তাহলে অপশন এ। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম। ঠিক আছে, দ্য নিউজ কেম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। তাহলে এই যে ইডিয়মটা যেটা দেওয়া আছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, তাহলে এটার মিনিং কি হবে? তাহলে এটার মিনিং চারটা দেওয়া আছে, স্লোলি অ্যান্ড স্টেডিলি, অ্যাজ এ প্লেজেন্ট সারপ্রাইজ, সাডেনলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি, অ্যান্ড আফটার এ লং টাইম। তাহলে এই যে এ বোল্ট ফ্রম দ্য ব্লু এটার মানেই হচ্ছে সাডেনলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি, মানে হঠাৎ করে, হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে যে চলে আসা কোনো একটা কিছু, সেটাকে আমরা বলা হয় এ বোল্ট ফ্রম দ্য ব্লু। আর এটার আরেকটাও মানা হয় সাডেন ডিজাস্টার, সাডেন ডিজাস্টার। ঠিক আছে, সাডেন ডিজাস্টার। এরপরে 15টা প্রশ্ন হয়ে গেছে ইংলিশের। এরপরে আসছে আমরা সেকশন 3 তে, যেখানে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে টোটাল 15টি প্রশ্ন। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কটা? টোটাল 15টি প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন দিকে আসি আমরা। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে এখানে, কোন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে এখানে শপথ হবে, ঠিক আছে, বা আধিকারিক হিসাবে গ্রহণ করলেন আইএএস বিনোদ কুমার গুঞ্জিয়াল। ঠিক আছে, শপথ হবে না, মানে দায়িত্ব গ্রহণ করলেন। তাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে? আইএএস বিনোদ কুমার গুঞ্জিয়াল। ঠিক আছে, তাহলে এই যে 1 নম্বর যেটা আছে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি, চারটা অপশন আছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিহার, সঠিক উত্তর বিহার। ঠিক আছে, অপশন কোয়েশ্চেন 2, রামানুজন জার্নি অফ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান। তাহলে যে রামানুজন আছে, শ্রী রামানুজন, তাহলে রামানুজন জার্নি অফ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান শিরোনামে বই লিখলেন কি? অরুণ সিংহল, দেবেন্দ্র কুমার শর্মা, উভয়, কেউ নন। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি, উভয়, বোথ। ঠিক আছে, বোথ এ এন্ড বি, বোথ এ এন্ড বি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বোথ এ এন্ড বি। ঠিক আছে, অপশন সি। 3 নম্বর, গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? তাহলে এই যে সার্টিফিকেশন আছে গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম, এটা চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি প্রহ্লাদ যোশী, প্রহ্লাদ যোশী। চারটা অপশন দেওয়া আছে, কিন্তু তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, প্রহ্লাদ যোশী। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে প্রথম রাজ্য হিসাবে এআই বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ম সিস্টেম বাস্তবায়ন করলো। তাহলে প্রথম রাজ্য হিসাবে এআই বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ম সিস্টেম বাস্তবায়ন করলো কোন রাজ্য? চারটা অপশন আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এন্ড আসাম। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, মধ্যপ্রদেশ, অপশন বি, মধ্যপ্রদেশ। তোমরা কমেন্টে জানাবে যে এখন মধ্যপ্রদেশের সিএম কে আছে, প্রেজেন্ট সিএম কে আছে। ঠিক আছে, তাহলে অলরেডি আমরা একটু বলে রাখি যে জিকে পার্টের মধ্যে যে একটা ভিডিও বানানো আছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর, সেই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো 5 নম্বর প্রশ্ন দিকে আসি। কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন হান ডাকসু? তাহলে কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন হান ডাকসু? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, চারটা অপশন আছে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এন্ড রাশিয়া এন্ড রোমানিয়া। তাহলে সঠিক উত্তর কি হবে? দক্ষিণ কোরিয়া, সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, প্রজেক্ট কুইপার এর জন্য প্রথম কতগুলি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো অ্যামাজন? ঠিক আছে, তাহলে প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট কুইপার। ঠিক আছে, তাহলে প্রজেক্ট কুইপারের জন্য আমেরিকা কতগুলি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? তাহলে এক্ষেত্রে যে সঠিক উত্তর হবে 21টি, 23টি, 25টি, 27টি। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 27টি। ঠিক আছে, 27। তাহলে অপশন ডি। 7 নম্বর প্রশ্ন দিকে আসছি। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ISM, ঠিক আছে, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন এর সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? তাহলে এই যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর যে মিশন আছে এর সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? চারটে আছে, অমিতেশ কুমার সিনহা, প্রদীপ খোসলা, ভি কামাকোটি, এ পলরাজ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি
তাহলে এটা এটা যেটা আছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অমিতেশ কুমার সিনহা, অপশন এ, অপশন এ। 8 নম্বর প্রশ্ন, এই 8 নম্বর প্রশ্ন বলছে ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর এম এস স্বামীনাথন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে যে ভারতের সবুজ বিপ্লবের জনক কে। এখান থেকে একটা প্রশ্ন আমরা পাচ্ছি, ভারতের সবুজ বিপ্লবের যে জনক আছে ডক্টর এম এস স্বামীনাথন, জন্ম শতবার্ষিকী উপলক্ষে 7 আগস্টকে সাস্টেনেবল এগ্রিকালচার ডে, সাস্টেনেবল এগ্রিকালচার ডে হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য? তাহলে এখানে 4টে রাজ্য দেওয়া আছে, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা, কেরালা। ঠিক আছে, তাহলে এই যে এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মহারাষ্ট্র, সঠিক উত্তর মহারাষ্ট্র, অপশন বি। 9 নম্বর প্রশ্ন, কর্মযোগী স্বাস্থ্য সুরক্ষা যোজনা নামে 10 লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্য বীমা লঞ্চ করলো কে, অর্থাৎ কোন রাজ্য? এটা হচ্ছে কোন রাজ্য? ঠিক আছে, তাহলে বলছে কর্মযোগী স্বাস্থ্য সুরক্ষা যোজনা, যোজনার নামটা মনে রাখবে কর্মযোগী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। এই যে এই যোজনার নামে 10 লক্ষ টাকার যে ক্যাশলেস বীমা যোজনা, এটা চালু করেছে কোন রাজ্য? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, গুজরাট, অপশন ডি, গুজরাট। ঠিক আছে, এরপরে 10 নম্বর প্রশ্ন, মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা জিতলেন ওপাল সুচাতা চুয়াংশ্রী কোন দেশের? ঠিক আছে, তাহলে এই যে ওপাল সুচাতা চুয়াংশ্রী ইনি কোন দেশের? ঠিক আছে, তাহলে 4টে অপশন আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে থাইল্যান্ড। মিস ওয়ার্ল্ড 2025, ঠিক আছে, নামটা মনে রাখবে, সুজাতা ওপাল সুজাতা চুয়াংশ্রী। ঠিক আছে, এরপরে কোশ্চেন নম্বর 11, কোথায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? এটা মনে রাখবে যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায়? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোথায়? কলকাতা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কলকাতা, অপশন সি, অপশন সি, অপশন সি হয়ে যাচ্ছে কোথায়? সঠিক উত্তর কলকাতা। 12 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস, তাহলে এই যে বিশ্ব পরিবেশ দিবস যেটা বলছে, এই বিশ্ব পরিবেশ দিবস বলছে এর পালন করা হয় কবে? ঠিক আছে, 4টে অপশন আছে, 5 জুন, 6 জুন, 7 জুন, 8 জুন। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি 5 জুন। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে যে এই বছরের যেটা 2025-এর যে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস, তাহলে এই বছরের থিম কি ছিল? ঠিক আছে, এই বছরের থিম কি ছিল? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে কমেন্ট ইওর অ্যানসার। ঠিক আছে, তারপরে 13 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্ম ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্ম ইন্ডিয়া, এই বইটি লিখেছেন কে বা কে লিখলেন এই বইটি? এই যে শিরোনাম যেটা আছে, অর্থাৎ এই নামে ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্ম ইন্ডিয়া, এই শিরোনামে বই লিখলেন কে? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি শ্রীনাথ রাঘবন, শ্রীনাথ রাঘবন। তাহলে অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 এ ভারতের স্থান কত? তাহলে গ্লোবাল পিস ইন্ডেক্স যেটা আছে, এই গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? তাহলে 4টে অপশন আছে, 115, 131, 140, 150। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 115। ঠিক আছে, প্রথম স্থান অধিকার করে আছে কি আইসল্যান্ড, প্রথম স্থান অধিকার করে আছে আইসল্যান্ড, মনে রাখবে প্রথম স্থান, প্রথম স্থান। এই যে আইসল্যান্ড যেটা আছে প্রথম স্থান অধিকার করে আছে। শেষ প্রশ্ন আজকের, ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি স্থাপন করা হবে কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি স্থাপন করা হবে কোথায়? 4টে অপশন আছে, পুনে, নাগপুর, অমরাবতী, নবী মুম্বাই। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অমরাবতী, অমরাবতী। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের অমরাবতী। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের অমরাবতী। তাহলে সঠিক উত্তর আমরা পেলাম অপশন সি। তাহলে এখানে সমাপ্ত হলো আজকে আমাদের টোটাল যে 45টি সেরা প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো পরবর্তী যে ভিডিওগুলো সেখানে আমাদের আরো মক টেস্ট আসছে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ।